তাপস নিঃশ্বাস বায়ে মুমুর সরে দাও উড়াইয়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক, যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, অশ্রু বাষ্প সুদূরে মিলাক। এসো হে বৈশাখ, এসো এসো। বাংলা ক্যালেন্ডারের আজ প্রথম দিন, আজ নববর্ষ। আর এই নববর্ষকে আমরা নাচে, গানে, কবিতায় অর্থাৎ বাংলার কৃষ্টি এবং সংস্কৃতির মধ্য দিয়ে আহ্বান জানাবো। নমস্কার, রিতম বাংলার পর্দায় সঙ্গে রয়েছে আমি বিনোদ, আর আপনারা দেখছেন রিতম বাংলার বিশেষ অনুষ্ঠান বৈশাখী আড্ডা। আমার সাথে রয়েছে, প্রথমেই বলে দিয়ে, আমার ডান দিকে রয়েছে শুভাঙ্গী এবং রয়েছে দেবলীনা, আর বাঁ দিকে রয়েছে মৈত্রী এবং রয়েছে শ্বেতা। আর আজকে আমরা সবাই মিলে বসেছি এক বৈশাখী আড্ডায়। এই আড্ডায় আমরা আজকে যেমনটা বললাম আপনাদেরকে, যে গান হবে, নাচ হবে এবং কবিতা পাঠ হবে, এছাড়াও রইবে আমাদের বেশ জমজমাটি গল্প। আচ্ছা, আড্ডার প্রথমটাই যদি শুরু করি একটা গান দিয়ে, তাহলে কেমন হয়, তাই না? শুনেছি শুভাঙ্গী খুব সুন্দর গান করে, তাই তার গান দিয়ে শুরু হোক আজকের আড্ডা। শুভাঙ্গী, কোন গানটা শোনাচ্ছ তুমি আজকে? বৈশাখ বলতেই যে গানটি প্রথম মাথায় আসে, এসো হে বৈশাখ। এসো হে বৈশাখ, এসো এসো, এসো হে বৈশাখ, এসো এসো। তাপস নিঃশ্বাস বয়ে মুমুর সরে দাও উড়ায়ে, তাপস নিঃশ্বাস বয়ে মুমুর সরে দাও উড়ায়ে, বছরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক। এসো এসো, এসো হে বৈশাখ, এসো এসো, এসো হে বৈশাখ, এসো এসো। সত্যি খুব সুন্দর একটা গান। গানের লাইনগুলো যেন মানুষকে ভাবায়, কেননা এখানে আমরা শুনতে পেলাম যে পুরনো স্মৃতি এছাড়াও অশ্রু বাষ্প সব যেন দূরীভূত হোক এবং মানুষের মনে নব ভাবনার সঞ্চার হোক। আর এখানে একটা প্রশ্ন কথা বলে দিই, আসলে এই গানটি কিন্তু এই পয়লা বৈশাখ অর্থাৎ নববর্ষকে ঘিরে কিন্তু গাওয়া হয়নি, কেননা এর পিছনে রয়েছে একটা ইতিহাস। রবীন্দ্রনাথ তো বিভিন্ন ঋতুকে নিয়ে গান লিখেছেন, তাই এটা হচ্ছে একটা বৈশাখী গান। এটা কেন বিখ্যাত হয়েছে তার কারণ আমি বলছি। এটা বাংলাদেশের ছায়ানট সঙ্গীত ভবন যখন পয়লা বৈশাখ তারা উদযাপন করেন এবং সেখানে তারা একটা প্রভাত ফেরিও করেছিল, ঠিক সেই মুহূর্তে তারা এই গানটিকে পয়লা বৈশাখের দিন তারা গেয়েছিল এবং তখন থেকে গানটি এপার বাংলা এবং ওপার বাংলার মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। আর তারপর থেকেই পয়লা বৈশাখের দিন এই গানটিকে আমরা গাই জেনারেলি। এরপর আমরা গান তো শুনলাম, এরপর চলে যাব আমার অপর এক সহকর্মী মৈত্রীর কাছে। আচ্ছা মৈত্রী, তুমি কি শোনাবে? তুমি কি করো? নাচ, গান, আবৃত্তি, কোনটা ভালো? কবি রবীন্দ্রনাথ ঠাকুরের পুরাতন। আচ্ছা। হেথা হতেই যাও পুরাতন, হেথায় নতুন খেলা আরম্ভ হয়েছে। আবার বাজিছে বাঁশি, আবার উঠিছে হাসি, বসন্তের বাতাস বইছে। সুনীল আকাশ পরে শুভ্র মেঘ থরে থরে, শ্রান্ত যেন রবির আলোকে। পাখিরা ঝাড়িছে পাখা, কাঁপিছে তরুর শাখা, খেলাইছে বালিকা বালকে। সম্মুখের সরোবরে আলো ঝিকিমিকি করে, ছায়া কাঁপিতেছে থর থর। জলের পানেতে চেয়ে ঘাটে বসে আছে মেয়ে, শুনিছে পাতার মরমর। কি জানি কত কি আসে চলিয়াছে চারিপাশে, কত লোক, কত সুখে দুঃখে সবাই তো ভুলে আছে। কেহ হাসে, কেহ নাচে, তুমি কেন দাঁড়াও সম্মুখে? বাতাস যেতেছে বহি, তুমি কেন রহি রহি তারি মাঝে ফেলো দীর্ঘশ্বাস? সুদূরে বাজিছে বাঁশি, তুমি কেন ঝালো আসি, তারি মাঝে বিলাপ উচ্ছ্বাস। বাহ, খুব সুন্দর একটা আমরা কবিতা শুনলাম। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের করি ও কোমল এই কাব্যগ্রন্থ থেকে এই কবিতাটি নেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি রবীন্দ্রনাথ ঠাকুর যেমন গান রচনা করেছেন, ঠিক তার পাশাপাশি কিন্তু কবিতাও রয়েছে। তিনি প্রত্যেক ঋতুকে এক একটা উৎসবের ন্যায় দেখতেন, আর সেটাই কিন্তু বিশ্বভারতীতে সে উৎসবের মতো পালন হতো।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বৈশাখ নিয়ে তার অসংখ্য কবিতা রয়েছে, অসংখ্য গান রয়েছে। ঠিক এইরকমই এই কবিতাটা রবীন্দ্রনাথ ঠাকুরের এই বৈশাখ মাসকেই নিয়ে রচনা করেছেন তিনি। যাই হোক, আমরা গান শুনলাম, আমরা কবিতা শুনলাম, এরপর একটু আমরা আড্ডায় ফিরে যাই আবার। পয়লা বৈশাখ বলতে মাথায় যেটা আসে যে সুতির জামা হবে, গরমের একটা সুতির জামা। তখন তো এত চাকরি বাকরিও করতাম না, আর বাড়িতে এরকম কেনাও হতো না জামা কাপড় পুজোর সময় আর তোমার পয়লা বৈশাখের সময়। আর বিকেল বেলায় আমাদের দুর্গাপুরে মার্কনিতে বিশাল করে অনুষ্ঠান হয়, সেই সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে যাওয়া, এটাই মেন উদ্দেশ্য থাকতো প্রত্যেক বছর পয়লা বৈশাখে। এখনো তাই, পয়লা বৈশাখের বিকেল বেলাটা আমি ফ্রি রাখি যাতে আমি সাংস্কৃতিক অনুষ্ঠানটা দেখতে যেতে পারি, বন্ধুদের সাথে চুটিয়ে আড্ডা, খাওয়া দাওয়া তো আছেই। অবশ্যই বাঙালি ভোজন রসিক। শুভাঙ্গী যেমন গান ভালো করে তেমনি নাকি আবৃত্তিও ভালো করে। আচ্ছা শুভাঙ্গী, এখন কোন আবৃত্তিটা শোনাবে তুমি? আমি জয় গোস্বামীর মেঘবালিকার জন্য রূপকথা। আচ্ছা। আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে। একদিন এক মেঘবালিকা প্রশ্ন করলো কৌতূহলে, এই ছেলেটা নাম কি রে তোর? আমি বললাম ফুসমন্তর। মেঘবালিকা তো রেগেই আগুন, মিথ্যে কথা, নাম কি এমন হয় কখনো? আমি বললাম নিশ্চয়ই হয়, আগে আমার গল্প শোনো। সে বলল শুনবো না, যা, সেই তো রানী, সেই তো রাজা, সেই তো একই ঢাল তলোয়ার, সেই তো একই রাজার কুমার পক্ষী রাজে, শুনবো না, ওসব বাজে। আমি বললাম তোমার জন্যে নতুন করে লিখবো তবে। সে বলল সত্যি লিখবি? বেশ, তাহলে মস্ত করে লিখতে হবে, মনে থাকবে, লিখেই কিন্তু আমায় দিবি। আমি বললাম তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী। লিখতে লিখতে লেখা যখন সবে মাত্র 2-4 পাতা, হঠাৎ তখন ভূত চাপলো আমার মাথায়। খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোটবেলার মেঘের মাঠে। গিয়ে দেখি চেনা মুখ তো একটিও নেই তল্লাটে। একজনকে মনে হলো ওরই মধ্যে অন্যরকম। এগিয়ে গিয়ে বলি তাকে, তুমি কি সেই মেঘবালিকা? তুমি কি সেই? সে বলেছে মনে তো নেই, আমারও সব মনে তো নেই। আমি বললাম তুমি আমাকে লেখার কথা বলেছিলে। সে বলল সঙ্গে আছে, ভাসিয়ে দাও না গায়ের ছিলে। আর হ্যাঁ শোনো, এখন আমি মেঘ নই আর, সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায়। বলেই হঠাৎ এক পশলায় চুল থেকে নখ আমায় পুরো ভিজিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে মিলিয়ে গেল খরস্রোতায়, মিলিয়ে গেল দূরে কোথায়, দূরে দূরে। বৃষ্টি বলে ডাকে আমায়, বৃষ্টি বলে ডাকে আমায়। আপন মনে বলতে বলতে আমি কেবল বসে রইলাম ভিজে একসা কাপড় জামায়, গাছের তলায় বসে রইলাম। বৃষ্টি নাকি মেঘের জন্য? এমন সময় অন্য একটি বৃষ্টি আমায় চিনতে পেরে বলল, তাতে মন খারাপের কি হয়েছে, যাও ফিরে যাও, লেখো আবার। এখন পুরো বর্ষা চলছে, তাই আমরাও এখন নানা দেশে ভীষণ ব্যস্ত। তুমিও যাও, মন দাওগে তোমার কাছে, বর্ষা থেকে ফিরে আমরা নিজেই যাব তোমার কাছে। এক পৃথিবী লিখবো আমি, এক পৃথিবী লিখবো বলে ঘর ছেড়ে সেই বেরিয়ে এলাম। ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম গহন বলে, সঙ্গে শুধু কাগজ কলম। একাই থাকবো, একাই দুটো ফুটিয়ে খাবো, 2-1 মুঠো ধুলো বালিয়ে যখন যারা আসবে মনে, তাদের লিখবো, লিখেই যাব। এক পৃথিবীর 100 রকম স্বপ্ন দেখার সাধ্য থাকবে যেরূপ কথার, সেরূপ কথা আমার একার। ঘাড় গুজে দিন লিখতে লিখতে, ঘাড় গুজে রাত লিখতে লিখতে, মুছেছে দিন মুছেছে রাত, যখন আমার লিখবার হাত অসাড় হলো, মনে পড়ল সাল কি তারিখ, বছর কি মাস, সেসব হিসেব আর ধরিনি। লেখার দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখবো বলে একটা খাতাও শেষ করিনি। সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি এলো খাতার উপর, আজীবনের লেখার উপর বৃষ্টি এলো এই অরণ্যে। বাইরে তখন গাছের নিচে নাচছে ময়ূর আনন্দিত।
হে গাছ ও গাছ, উঠছে পাখি, বলছে পাখি, এই অরণ্যে কবির জন্যে আমরা থাকি। বলছে ওরা, কবির জন্যে আমরা কোথাও, আমরা কোথাও, আমরা কোথাও হার মানিনি। কবি তখন কুটির থেকে তাকিয়ে আছেন অনেক দূরে, বনের পরে, মাঠের পরে, নদীর পরে, সেই যেখানে সারা জীবন বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে, সেই যেখানে কেউ যায়নি, কেউ যায় না কোনোদিন। আজ সে কবি দেখতে পাচ্ছে সেই দেশে, সেই ঝর্ণা তলায় এদিক ওদিক ছুটে বেড়ায় সোনায় মোরা মেঘ হরিণী, কিশোর বেলার সেই হরিণী। খুব ভালো হয়েছে শুভাঙ্গী, সত্যি মানে তুমি যে এত বড় একটা কবিতা এতটা যে মনে রেখেছো, এটাই অনেক বাহবার জায়গা। গান শুনলাম, কবিতা শুনলাম, শুভাঙ্গীর আর একটা কবিতাও শুনলাম। আচ্ছা বিনোদ, তুমি কি শোনাবে আমাদেরকে? আমি জেনারেলি আজকে শোনাবো একটা কবি দেবব্রত সিংহের একটা আঞ্চলিক কবিতা। আমি কিছুটা পাঠ করার চেষ্টা করব, ঠিক আছে? যদিও সব পুরোটা সম্ভব হবে না, কিছুটা পাঠ করার আমি চেষ্টা করছি। কবি দেবব্রত সিংহের রচিত বানভাসী এই কবিতাটা আমরা পাঠ করছি, আর হয়তো পুরোটা পাঠ করা যাবে না, আমি কিছুটা চেষ্টা করছি পাঠ করার। আমি বানভাসী লক বঠি গো, বাঁকুড়ার মির্জা থানাতে ঘরঠ বটে, নামটা হইল মতি সর্দার। সেই বাপ কাকার আমল থেকে এই গায়ে চৌকিদারিত করি, 50-এর আকাল থেকে গেল বছর তক খরার চটে দকর কোঁচা হয়েছিলাম। এই বছর আবার বানভাসী। কাগজবাবুকে বললাম, বাবু লিখে নিবেন আমার কথাটা, কিন্তু গায়ের লোকে কাগজবাবুকে ভাওনাই দিলে, নাইলে লিখা কেন? কাগজবাবু লোকটা তো ফটো তোলার কলতুকতা করেছিল, কিন্তু গায়ের লোকে এসে ছুটে এসে বললে এ বুড়ো পাগলও বটে। এই দেখুন আমি পাগল হইলুম কিসে? আমার বউ বেটি যেদিন দামোদর জলে ভেসে গেছিল, সেদিন তো তোমরা আমার বউ বেটিকে বাঁচাইতে লেড়েছ। সেদিন এই মতি সর্দার, এই ছোট্ট মতি সর্দার গোটা গাঁটকে আগলাইন ছিল। হঠাৎ আমার মাটোর পেটে অসুখ হইল, গাউরমানে লোক বললে ওটা পেটে রোগ বটে। তা খানিক বাদে গোটে টানা টানি হ্যাচড়া হেঁচড়ি করিতেই বুড়ি মরিয়ে গেল। আর আমি এখন বাবুদের ধসা মাটির দেয়ালের ধারে ধারে চৌকিদারের হাঁকে দিই। তবে কি জানেন, গায়ের লোকে ছুটে এসে রেই করে বলবে এ বুড়ো পাগলটাকে গায়ে থেকে খেদরাইতে হবে। কিন্তু আমি পাগল লই বাবু, আমি পাগল হইলুম কিসে? সত্যি খুব সুন্দর বিনোদ। আচ্ছা, আমরা কবি বিনোদের কবিতা তো শুনলামই, তো বিনোদের ছেলেবেলাটা মানে এই নববর্ষের দিন তোমার ছেলেবেলাটা ঠিক কিভাবে কাটতো? মানে খাওয়া দাওয়া, ঘুরতে যাওয়া, স্পেশাল কি কি করতে? দেখো, স্পেশাল বলতে আমার একটু অন্যরকম ভাবে কাটতো, তার কারণ আছে। কেননা আমরা যেমন যাই আর কি হাল খাতা করতে অন্যের দোকানে, আমার ছোটবেলা কেটেছে বাবার দোকানে পুজো। তাই ছোটবেলা থেকে ভাই আমি সবাই মিলে সকাল থেকে ব্যস্ত থাকতাম। সকালবেলায় পুজো হতো, গণেশ লক্ষ্মীর পুজো হতো, তার জোগাড় যন্ত্র সমস্ত কিছু করতে হতো আমাদেরকে। তারপর বিকালবেলায় সেই হাল খাতা, নিজেরা বাড়িতে মিষ্টির প্যাকেট বানিয়ে ক্যালেন্ডারগুলো ঠিক মতো সেই গুটিয়ে তারপর সেই হাল খাতা নিয়ে বসে থাকতাম কখনই কে আসছে। সুতরাং আমারটা একটু অন্যরকম কেটেছে অন্যের থেকে হয়তো। আমরা গান শুনলাম, আবৃত্তিও শুনলাম, এবার একটা নাচ হয়ে যাক। শ্বেতা, শুনেছি তুই খুব সুন্দর নাচিস। ওই আর কি চেষ্টা করতে পারি। ছোটবেলায় প্র্যাকটিস ছিল, নাচ শিখতাম, কিন্তু ওই যা হয় বড় হওয়ার সাথে সাথে সেই প্র্যাকটিসটাও নেই আর শেখারটাও বন্ধ হয়ে গেছে। তো তবুও যেহেতু ভালোবাসার একটা জায়গা, তো এই ভালোবাসার থেকেই চেষ্টা করতে পারি আর কি। একদমই, তাহলে একবার একটা শ্বেতার নাচ হয়ে যাক। দু চোখে হঠাৎ করে কাল বৈশাখী, চৈত্রের শেষ বেলা পাতা ওড়ে নাকি, গত বছরের মায়া ভেঙে যাবে বলে, রাজপথ ভেসে গেছে অচেনা কাজলে,
দু চোখে হঠাৎ করে কাল বৈশাখী, চৈত্রের শেষ বেলা পাতা ওড়ে নাকি, গত বছরের মায়া ভেঙে যাবে বলে রাজপথ ভেসে গেছে অচেনা কাজলে। তুমিও অঝরে তাকে শুধু ভালোবেসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো। প্রিয় উষ্ণতা লেগে থাকে যে পরবে, তারি হাত ছুঁয়ে দেখি আখি পল্লবে, কত রং লেগে থাকে তারই ছবি আঁকি, শরীরে রেখেছি কিছু স্মৃতি ও জোনাকি। প্রিয় উষ্ণতা লেগে থাকে যে পরবে, তারি হাত ছুঁয়ে দেখি আখি পল্লবে, কত রং লেগে থাকে তারই ছবি আঁকি, শরীরে রেখেছি কিছু স্মৃতি ও জোনাকি। অথচ তুমিও তাকে আরো ভালোবেসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। আমাদের আড্ডা কিন্তু বেশ জমে উঠেছে, একদমই তাই। শ্বেতা দারুণ নাচলি, মানে খুব সুন্দর। তো শ্বেতা, ছোটবেলায় তোর নববর্ষের দিনটা ঠিক কেমন ভাবে কাটতো? আমার নববর্ষের দিন আলাদা সেরকম কিছুই নয়, প্রত্যেকটা বাঙালির যেরকম ভাবে কাটে সেরকমই কাটতো। হ্যাঁ, নববর্ষের প্রথম দিন বাবা মায়ের সাথে থাকবো, বাড়ির আরো যদি আত্মীয় স্বজনরা বাড়িতে আসে বা কারুর বাড়িতে যদি যাওয়ার ইনভিটেশন থাকে সেই জায়গায় যেতাম। খাওয়া দাওয়া একটা মেন ব্যাপার থাকতোই, আর জামা কাপড় কেনা যেটা বাবা মা দিত, সেই নতুন জামা পরে এনজয় করা ব্যাপারটাকে। আর খাওয়া দাওয়ার মধ্যে তো মাটন মাস্ট থাকবেই, মাটন খাবো। আর বাড়িতে পুজো হবে, বাবা পুজো করতো, সেই অনুষ্ঠানগুলো ছোট ছোট। আর অনেক বছরেই এরকম হতো, অনেক ভাই বোন যখন আমরা একসাথে থাকতাম তখন একসাথে একটা ঘরোয়া আড্ডা মতো, যেটা যে যা ভালো পারতো, এক্স্যাক্টলি এখন যেমন হচ্ছে সেটাই আর কি, ঘরোয়া ভাবেই বাড়িতে অনুষ্ঠান করা হতো। এইগুলোই আর কি মনে পড়ে ছোটবেলা। কিন্তু এখন তো সেরকম ভাবে কিছুই হয় না, এখন কাজের সূত্রে সবাই আলাদা আলাদা থাকে। তবুও ওই আর কি একটা রেশ রেখে দেওয়া আজকের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে, এটাই আর কি। যাই হোক, কবি রবীন্দ্রনাথ ঠাকুরের তো আমরা তার রচিত গান শুনলাম, তার রচিত কবিতা আমরা এখানে পাঠ হলো। এরপর কবি রবীন্দ্রনাথ ঠাকুরের পাশাপাশি যদি আমরা দেখি কবি দ্বিজেন্দ্রলাল রায়, তার লেখা একটা গান এখন আমরা শুনবো শুভাঙ্গীর কাছ থেকে। আমরা মলয় বাতাসে ভেসে যাব, শুধু কুসুমের মধু করিব পান। আমরা মলয় বাতাসে ভেসে যাব, শুধু কুসুমের মধু করিব পান। ঘুমাবো কেতকী সুবাস শয়নে, চাঁদের কিরণে করিব স্নান। ঘুমাবো কেতকী সুবাস শয়নে, চাঁদের কিরণে করিব স্নান। মলয় বাতাসে ভেসে যাব, শুধু কুসুমের মধু করিব পান। আমরা মলয় বাতাসে ভেসে যাব, শুধু কুসুমের মধু করিব পান। শুভাঙ্গী কিন্তু গান আবৃত্তি দুটোই খুব ভালো করলো। আমরা তো গান শুনলাম এতক্ষণ রবীন্দ্রনাথের, এখন যেটা শুভাঙ্গী গাইলো সেটা দ্বিজেন্দ্রলাল রায়ের। দ্বিজেন্দ্রলাল রায় কিন্তু রবীন্দ্রনাথের সমসাময়িকী, তার সৃষ্টি রবীন্দ্রনাথের মতোই খুবই আজও বাঙালির ঐতিহ্যের সাথে মিলেমিশে রয়েছে, আজও প্রাসঙ্গিক তার সমস্ত সৃষ্টি। আচ্ছা দেবলীনা, তো অনেকক্ষণ ধরে চুপ করে বসে রয়েছিস, তুই কোনটা ভালো পারিস সেটা আমাকে একটুখানি বলতো। আমার ভালো বলতে, আমি ছোটবেলায় গান শিখেছিলাম, কিন্তু সেটা সময়ের চাপে আর প্র্যাকটিসের অভাবে এখন করে ওঠা হয় না। তো
তো এখন বলতে গেলে গানটা একটুখানি দু চার পালি আর কি গুনগুন করে গাই, কিন্তু খুব একটা সেটা প্র্যাকটিস নেই। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই আমাদের। যাই হোক না কেন, দুপুরে গান একটু হয়ে যেতেই পারে, কারণ এটা তো একদম ঘরোয়া আড্ডা। আমি গাইতে পারি, কিন্তু যদি শুভাঙ্গী আমার সাথে একটু সাথ দেয় তাহলে কিন্তু ভালো হয়। আচ্ছা, খুবই ভালো হয় তাহলে। আমারও পরানো যাহা চাই তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চাই তোমার ছাড়াই জগতে মোর কিছু নাই, কিছু নাই গো। আমারও পরানো যাহা চাই। এই তো দেবলীনা, খালি বলছিলিস যে বাজে গান গাস, মোটেই বাজে না, যথেষ্ট ভালো হয়েছে। সবাই বলছে যে খুব ভালো হয়েছে, জমে উঠেছে একদম। যাই হোক, তো গান তো আমরা শুনলাম, এবার দেবলীনা হচ্ছে কলকাতার মেয়ে। তো এবার ওর কাছ থেকে জেনে নি যে কলকাতায় ও নববর্ষটা ঠিক কিভাবে পালন করে বা ছোটবেলায় কিভাবে পালন করতো। দেখো, আমি উত্তর কলকাতার মেয়ে, আমার উত্তর কলকাতায় বেড়ে ওঠা। তো উত্তর কলকাতাতে কিন্তু আলাদা একটা ঐতিহ্য আছে, সবাই আমরা জানি। আমি যেহেতু মিষ্টি খেতে খুব ভালোবাসি, তাই জন্য মিষ্টির বাক্স পাওয়ার পর আমার খুবই ভালোই লাগতো দোকানে দোকানে গিয়ে হালখাতা করা, আর তারপরে নতুন জামা পরা, একটা আলাদাই উন্মাদনা ছিল। ছোট থেকে মা বাবার হাত ধরে দোকানে যাওয়া, তারপরে তার পয়লা বৈশাখের আগে থেকে আমাদের শুরু হয়ে যেত জামা কেনার একটা ব্যাপার। সেখানে সেটা নিয়েও ছিল যে কোনটা কিনবো, কটা কিনবো, এগুলো একটা ব্যাপার ছিল। আর পয়লা বৈশাখের দিন স্পেশাল তো বাড়িতে বাঙালি বাড়ি রান্না হয়, সেখানে বাঙালি মেনুই থাকতো। সেখানে মাটন থাকতো, তারপরে চিংড়ি মাছ থাকতো, আলু পোস্ত, ডাল, যেটা শুভাঙ্গী বলছিল ওটা তো থাকবেই। এইরকম করেই বাড়ির ঘরোয়ার মধ্যেই কেটে যেত, এরকম ভাবেই কেটেছে। শুনেই যেন খিদে পেয়ে গেল। সত্যি কথা, এরকম মেনু শুনলে জিভে জল কার না আসে। আচ্ছা দিদি, তোমার তো একটা কবিতা আমরা শুনলাম, আর যথেষ্ট ভালো তুমি আবৃত্তি করো, তো আরেকটা কি শোনানো যায় না? আচ্ছা, আমি তাহলে কবির গুরু রবীন্দ্রনাথ ঠাকুরেরই আরো একটা কবিতা শোনাচ্ছি, নববর্ষ এলো আজি। নববর্ষ এলো আজি, দুর্যোগের ঘন অন্ধকারে, আনিনি আশার বাণী, দেবে না সে করুণ প্রশ্রয়। প্রতিকূল ভাগ্য আসে হিংস্র বিভীষিকার আকারে, তখনই সে অকল্যাণ, যখনই তাহারে করি ভয়। যে জীবন বহিয়াছে পূর্ণ মূল্যে আজ হোক না কেনা, দুর্দিনে নির্ভীক বীর্যে শোধ করে তার শেষ দেনা। খুব সুন্দর মৈত্রীদি, খুবই ভালো লাগলো আমাদের। আচ্ছা বিনোদ, মৈত্রীদি একটি কবিতা শোনালো, এবার তুমিও তাহলে আরেকটা কবিতা শুনিয়ে দাও। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুর যেমন বৈশাখ নিয়ে প্রচুর কবিতা লিখেছেন, গানও লিখেছেন, নজরুল ইসলাম কি এরকম কোনো কবিতা লিখেছেন বৈশাখ নিয়ে? আমার ঠিক জানা নেই আসলে। একদমই কবি রবীন্দ্রনাথ ঠাকুরের পাশাপাশি নজরুল ইসলামও বৈশাখ নিয়ে অনেক কবিতা লিখেছে। তার আমি একটা কবিতার 2 থেকে 4 লাইন শোনাচ্ছি, কেননা সম্পূর্ণ শোনানো সম্ভব হবে না। তার কবিতায় রয়েছে, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতন ওরে কাল বৈশাখীর ঝড়, তোরা সব জয়ধ্বনি কর। অ্যাকচুয়ালি নজরুল ইসলামের যে কবিতা কাল বৈশাখীকে নিয়ে যে কবিতা লিখেছে, এগুলো কিন্তু এই কাল বৈশাখী যেন কোনো প্রলয় নয়, এ কোনো ধ্বংস নয়, কিন্তু কেননা এটা চাইছে এই কবিতার মধ্য দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন যে পুরাতন যেসব রয়েছে আর কি, তার বিনাশ করে নতুনকে সামনে আনা, নব সমাজকে আমাদের সবার সামনে আনতে হবে। কেননা আমরা জানি এই নব সমাজই আমাদের এই সমাজকে আরো সামনের দিকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবে। যাই হোক, আমরা তো কবিতা শুনলাম, আমরা গানও শুনলাম, রবীন্দ্রসঙ্গীত শুনলাম, এছাড়াও নজরুলের কবিতা শুনলাম, দ্বিজেন্দ্রলাল রায়ের তার গান শুনলাম, নাচও দেখলাম। এরপর আমরা একটু ফিরে যাই সেই মেঠো পথে, অর্থাৎ যেখানে দোতারা, যেখানে পাওয়া যাবে সেই বাউল গান অর্থাৎ লোকগীতিতে। শুভাঙ্গী, তুমি কোন গানটা গাইবে এরপর? আমি পরের জায়গা পরের জমিন গানটি গাইছি। পরের জায়গা পরের জমিনে ঘর বানাইয়া আমি রয়,
আমি তো সে ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিনে ঘর বানাইয়া আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। সেই ঘরখানা যার জমিদারে, আমি পাই না তাহার হুকুম জারে। ঘরখানা যার জমিদারে, আমি পাই না তাহার হুকুম জারে। আমি পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সে ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিনে ঘর বানাইয়া আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। জমিদারের ইচ্ছা মতো নেয় না জমি চাষ, তাইতে ফসল ফলে না রে দুঃখ 12 মাস। ও ভাই দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো নেয় না জমি চাষ, তাইতে ফসল ফলে না রে দুঃখ 12 মাস। ও ভাই দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবে দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম। আমি খাজনা পাতি সবে দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম। আমি চলে যে তার মন জোগাইয়া, চলে যে তার মন জোগাইয়া, দাখিলায় মেলে না সই, আমি তো সে ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিনে ঘর বানাইয়া আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। আমি তো সে ঘরের মালিক নই, না না না, আমি তো সে ঘরের মালিক নই। খুব সুন্দর গাইলি শুভাঙ্গী। নিশ্চয়ই জানিস গানটি বাংলাদেশের বিখ্যাত সুরকার তিনি লিখেছিলেন হচ্ছে আব্দুল লতিফ। গানটি খুবই সুন্দর এবং আব্দুল লতিফ কিন্তু ভাষা আন্দোলনের বিরাট ভূমিকাও পালন করেছিলেন তিনি। আচ্ছা, আমরা তো সবকিছুই মোটামুটি শুনে নিলাম, গান, আবৃত্তি, নাচ দেখে নিলাম। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। তো আজ তো নববর্ষ। আমি বিনোদের কাছে একটুখানি যাব যে আজ নববর্ষ, কিন্তু আজ তো আমাদেরকে অফিসে আসতে হয়েছে, কিছু করার নেই। তো এই ব্যাপারটাতে তুমি কি বলবে? সত্যি কথা বলতে গেলে কি, এই কর্পোরেট লাইফে অফিস আসা তো বাধ্যতামূলক। আজকে 1 বৈশাখ, তারপর আবার আমরা সাংবাদিক, আমাদের তো চট করে কোনোদিনই ছুটি থাকে না। আজকে আসতে হচ্ছে বাধ্য হয়ে আমাদের অফিস। আর সব থেকে ভালো লাগলো অফিসে সেই যে একটা বৈশাখী আড্ডায় আমরা সবাই মিলে বসে আড্ডা দিলাম, এটাই সব থেকে কিন্তু একটা বিশাল বড় পাওনা আজকের দিনে। কেননা কাজের চাপে যেখানে একদম নাভিশ্বাস ওঠে, সেখানে এরকম একটা আড্ডা মনে যেন একটা আলাদা আনন্দের সঞ্চার করে। যাই হোক, একদমই তাই। ছেড়ে নিয়ে টাইম বার করে নিজেদের মধ্যে একটা আড্ডা। অফিস আমাদের এখন সেকেন্ড হোম হয়ে গেছে বলতে গেলে, তো সেখানে নিজেদের মধ্যে এই সময় কাটানোটা একদমই তাই। খুবই ভালো লাগলো কিন্তু এটা সত্যি যে প্রতিদিন হয়তো আমরা আসি, কথা বলি, কিন্তু এই যে বসে একটা গোল বৈঠক করে যে আড্ডা হলো, একটা অনেক ছোটবেলার স্মৃতিচারণ হলো, অনেক কিছু মনে পড়লো, সেইটা একটা খুব ভালো লাগার বিষয়। কিন্তু খুবই ভালো লাগলো এই ব্যাপারটা। একে অপরের বেড়ে ওঠার গল্প, একে অপরের অভিজ্ঞতা, যেগুলো যেটা শ্বেতা বললো, সবই আমরা জানা বাকি ছিল, সেগুলো আজকে মোটামুটি জানা হলো। আর নিজেদেরও তো শৈশবকালটা উঠেও এলো, স্মৃতিগুলো আস্তে আস্তে তাজা হলো মনে হলো। কাজের চাপে যেগুলো আস্তে আস্তে আমরা ভুলতে বসেছি, যে সময় স্মৃতিগুলো আমরা আস্তে আস্তে হারিয়ে ফেলছি, সেটা নিয়েও কিছুটা আজকে উঠে এলো, সেই আবার নতুন ভাবে মনে হয় ফিরে পেলাম দিনগুলো। যাই হোক, আর বেশিক্ষণ সময় নেব না, কেননা একদম ঘড়ির কাঁটা আমাদের বারবার জানান দিচ্ছে একদম সময়ের শেষ মুহূর্তে এসে আমরা পৌঁছে গেছি। তাই একটা গানের মধ্য দিয়ে সমবেত কণ্ঠে আমরা সবাই মিলে সেই গানটি গাইবো এবং তার মধ্য দিয়ে অনুষ্ঠানটা আমরা শেষ করবো। ছুটে আয় রে লগন বয়ে যায় রে মিলনবী, ওই যে খুলেছে আহ্বান,
ওই উজ্জ্বল দিন রাতে স্বপ্ন রবি ছুটে আয় রে লগন বয়ে যায় রে মিলনবি ওই যে তুলেছে তার আহ্বান। সেই উজ্জ্বল দিনের আশায় আমরা সবাই রইলাম। আশা করছি সেই উজ্জ্বল দিন খুবই কম সময়ের মধ্যে হয়তো আমাদের কাছে আসবে এবং আমরা সবাই মিলে ভালোভাবে আনন্দে থাকতে পারবো। সকলকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। দেখতে থাকবেন রিতম বাংলা। ধন্যবাদ।